আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজকের আলোচনায় থাকছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা এবং বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র নিয়ে নানা দলের প্রতিক্রিয়া ও বিতর্ক। এর পাশাপাশি আমরা দেখব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঘটে যাওয়া দুর্ঘটনা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং রাজনৈতিক অঙ্গনের আরো কিছু খবরাখবর। শুরুতেই আসা যাক ইংরেজি দৈনিক নিউ এজ এর একটি খবরে, যার শিরোনাম লেফট পার্টিজ অ্যাভয়েড জুলাই ডিক্লারেশন সিরেমনি বা বামপন্থী দলগুলোর জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন। এতে বলা হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলো যেমন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বা জস অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেয়নি। দলগুলোর নেতারা বলেছেন, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও ঘোষণাপত্র তৈরির প্রতিক্রিয়ায় তাদের কোনোভাবেই সম্পৃক্ত করা হয়নি, তাই তারা সেখানে যাননি। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলোর মধ্যে ঐক্য আনার বদলে বিভাজন তৈরি করছে। তিনি বলেন, এর সর্বশেষ উদাহরণ জুলাই ঘোষণাপত্র প্রণয়নে অধিকাংশ রাজনৈতিক দলকে বাদ দেওয়া। আমাদেরকেও বাদ দেওয়া হয়েছে, তাই আমরা কেবল দর্শক হিসাবে সেখানে যেতে পারি না। বাম গণতান্ত্রিক জোটের অন্য নেতারাও একই ধরনের মনোভাব প্রকাশ করেছেন। তবে বামেরা বর্জন করলেও এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে দৈনিক সমকালের প্রধান শিরোনাম বলছে, জুলাই ঘোষণাপত্র সংবিধানে তফসিলে অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করেন। ২৮ দফার এই ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী নির্বাচনে গঠিত নতুন সরকার এই ঘোষণাপত্রকে সংস্কার করা সংবিধানে তফসিলে যুক্ত করবে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, বিএনপি খসড়ায় যে মতামত দিয়েছিল, যেমন ঘোষণাপত্র ৭১-এ ২৬শে মার্চ দিয়ে শুরু করা এবং ৭৫-এ ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের স্বীকৃতি রাখা, তার প্রতিফলন এখানেই রয়েছে। তবে জামায়াতে ইসলামী বা এনসিপির মতো দলগুলোর সব দাবি মানা হয়নি। যেমন জামায়াত চেয়েছিল তাদের নেতাদের বিচারকে রাজনৈতিক হত্যা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক বা ঘোষণাপত্র নেই। এসব রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে গতকাল ছিল প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ, যা থেকে এসেছে দিনের সবচেয়ে বড় খবরটি। ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার সহ দেশের প্রায় সব পত্রিকার প্রধান শিরোনাম একই রকম, যার মূল কথা ইলেকশন ইজ ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাটি দেন। তিনি তার বক্তব্যে বলেছেন, আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন আয়োজন করা যায়, সেই জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। তিনি আরো যোগ করেন, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর অনুযায়ী, নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, এই ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের দোদুল্যমানতা কেটে গেছে। এই উপদেষ্টার ভাষণের পর গুলশানের সাংবাদিকদের সাথে কথা বলার সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আরো একটু বিস্তারিত জানাচ্ছে দৈনিক প্রথম আলো। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানে শহীদেরা জাতীয় বীর। এতে বলা হয়েছে,
ঘোষণাপত্রে ২৪ নম্বর দফায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তাদের পরিবার ও আহতদের সব ধরনের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আর ২৭ নম্বর দফায় বলা হয়েছে যে এই ছাত্র অভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এবং পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। তবে এই ঘোষণাপত্র নিয়ে বিতর্কেরও জন্ম হয়েছে। বণিক বার্তার প্রথম পাতার একটি খবর এই দিকটি তুলে ধরেছে, যার শিরোনাম ফ্যাসিবাদের পথ সুগম করেছে ১/১১ সরকার। জুলাই ঘোষণাপত্রে ৬ নম্বর দফায় বলা হয়েছে, দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনে গণতান্ত্রিক প্রতিক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১ ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা যায়। কিন্তু এই ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সাথে যুক্ত অনেকেই এখানকার অন্তর্বর্তী সরকারের আছেন এবং তারা সেই সময়ের নির্বাচনকে দেশের অন্যতম সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন। যেমন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যিনি ১/১১ সরকারের অধীনে নির্বাচন কমিশনার ছিলেন। তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের এই উদযাপন অনুষ্ঠানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সংবাদ পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম জানাচ্ছে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১। গতকাল মানিক মিয়া এভিনিউয়ের অনুষ্ঠানে এই গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছে, যাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১:২০টার দিকে স্বৈরাচারের পালায়নের প্রতীক হিসাবে হেলিকপ্টারের আকৃতি সবুজ রঙের বেলুন ওড়ানো হচ্ছিল। একগুচ্ছ বেলুন ওড়ানোর কিছুক্ষণ পরে তা বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়, যাতে আশেপাশের ১১ জন ঝলসে যান। এদিকে দেশের বাইরে থেকেও রাজনৈতিক বক্তব্য এসেছে। দৈনিক কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম, ১৯৭১ স্বাধীনতা অর্জনে যুদ্ধ, ২০২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ভার্চুয়াল ভাষণের অংশ। লন্ডন থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তিনি আরো বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ১৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। কিন্তু পলাতক ফ্যাসিস্ট চক্রের কোনো অনুশোচনা নেই। তিনি জোর দিয়ে বলেন, ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি। ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। রাজনৈতিক অঙ্গনের আরেকটি ভিন্ন ধর্ম খবর নিয়ে দিয়েছে মানবজমিন। তাদের প্রথম পাতার খবর, কক্সবাজারে এনসিপি নেতারা নানা আলোচনা। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ ৫ নেতা কক্সবাজারে যাওয়ার নানা গুঞ্জন শুরু হয়েছে। তারা একটি হোটেলে ওঠার পর খবর রটে যায় যে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করতে গেছেন। এই খবরের হোটেলের সামনে স্থানীয় বিএনপি নেতারাও ভিড় করেন। যদিও পরে জানা যায় পিটার হাস বাংলাদেশে নেই। এনসিপি নেতারাও বিষয়টি অস্বীকার করেছেন। দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, তারা কারো সঙ্গে দেখা করতে নয়, বরং কর্মসূচির ক্লান্তি দূর করতে বিশ্রামের জন্য সাগর পাড়ে গিয়েছেন এবং এটিকে মিডিয়া প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছেন। সব রাজনৈতিক খবরের শেষে এবার একটু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দিকে নজর ফেরানো যাক। দৈনিক দেশ রূপান্তরের একটি খবরের শিরোনাম, পেঁয়াজ ডিমের দাম চড়া। খবরে বলা হয়েছে, সাপ্তাহিক ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ৭৫ থেকে ৮৫ টাকা বিক্রি হচ্ছে। একই সঙ্গে ফার্মের ডিমের দামও ডজনে ১৫ থেকে ২০ টাকা বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকা পৌঁছেছে। তবে একটি ইতিবাচক দিক হলো, গত বছরে এই সময়ের তুলনায় পেঁয়াজ ও ডিমের দাম এখনো কিছুটা কম। ব্যবসায়ীরা বলেছেন, বর্ষায় ডিমের উৎপাদন কমা এবং পেঁয়াজের মজুত কমে যাওয়া ও পচে যাওয়ার কারণে দাম বাড়ছে। আজকের জন্য এইটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।